রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে আমি সৃজিতা। শুরু করছি হচ্ছে থেকে আজকেও পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জোকা ইএসআইতে নিয়ে আসা হয় এবং তারপর আজকে ফের তাদের আদালতে পেশ, কারণ ইডির হেফাজতে থাকার আজকে শেষ দিন ছিল। আর এবার পার্থ এবং অর্পিতা একেবারে চুপ, একটা কোনো শব্দ নয়, কোনো মন্তব্য নয়। কেন হঠাৎ এই পরিস্থিতি হলো? প্রত্যেকে বাড়ি অন্তত অর্পিতা মুখোপাধ্যায়কে দেখা গেছে একটা কোনো বয়ান দিতে, কিন্তু এবার এরকম কোনো বয়ান তিনি দিলেনই না, একেবারে চুপ থাকলেন। বললেন যা স্টেটমেন্ট দেওয়ার, যা বলার আমি ইডিকে বলেছি। আর পার্থ চট্টোপাধ্যায়ের মুখ দিয়েও আর একটা শব্দ ব্যয় হচ্ছে না। হঠাৎ সবাই এত চুপ করে গেলেন কেন? আমি এই বিষয় নিয়ে আলোচনা করবো, তবে তার আগে দেখুন একটা বিশেষ রিপোর্ট। ইডির হাতে গ্রেপ্তারের পর একাধিকবার সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন অর্পিতা মুখার্জি। কখনো বলেছেন টাকার বিষয়ে তিনি কিছুই জানেন না, আবার কখনো অর্পিতার বক্তব্য তার অনুপস্থিতিতে ফ্ল্যাটে টাকা ঢোকানো হয়েছে। অর্পিতা, আপনি বলছেন আপনার টাকা নাই, আমার ঘরে টাকা ঢোকানো হয়েছে। শুক্রবার সেই অর্পিতার মুখেই কুলু। এদিন আদালতে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা জানালেন তিনি যা বলার ইডিকে বলেছেন। আমি ইডিকে যা স্টেটমেন্ট দুটি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটিরও বেশি নগদ টাকা উদ্ধারের পর্যায়ে অর্পিতা প্রায় প্রতিবারই সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন, বারবার বোঝানোর চেষ্টা করেছেন তিনি নির্দোষ। সেই অর্পিতা শুক্রবার কেন চুপ? তবে কি আইনজীবীর পরামর্শে তিনি মুখে কুলু পেটেছেন? প্রশ্নটা অমূলক নয়, কারণ গত বুধবারই অর্পিতার আইনজীবীরা তার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন ইডির কাছে। একজন আইনজীবীকে 15 মিনিটের জন্য দেখা করার অনুমতিও দেয় ইডি। তারপর থেকে আদালত থেকে বেরোনোর পর পার্থ বা অর্পিতাকে আর কিছু বলতে শোনা যায়নি। শুক্রবারও সেই চাপা রব শোনা গেল। এদিকে ইডি সূত্রে খবর, মুখোমুখি জেরায় অর্পিতাকে সেভাবে চেনেন না পার্থ, এমনটাই জানিয়েছেন রিপাবলিক বাংলা। এবং এবার যে রিপোর্ট দেখা গেল সেই রিপোর্টের পর একেবারে নিশ্চুপ হয়ে গেছে সবাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, সময় অপচয় না করে যা আমাদের প্রতিনিধি রয়েছেন একবার প্রত্যেকের সঙ্গে আমি আলোচনা করে দিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রীতম দত্ত, বিজেপি মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক, আমাদের সঙ্গে রয়েছেন অতনু চ্যাটার্জি, বিশিষ্ট আইনজীবী, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ জিশান এবং সমাপ্তি আমাদের সঙ্গে রয়েছেন অতনু এবং আমাদের সঙ্গে রয়েছেন জিশান, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক। প্রত্যেকের সঙ্গে আমি আলোচনা করব, সময় একেবারে নেই। আমি প্রীতমের কাছে শুরুতেই চাই। এতদিন তো আমরা দেখছিলাম যে শুরুতে যখন তারা যাতায়াত করছিলেন অর্পিতা এবং পার্থ, অন্তত একটা করে মন্তব্য তাদের মধ্যে শোনা যাচ্ছিল। হঠাৎ সবাই চুপ করে গেলেন কেন? প্রীতম, আপনার কি মনে হয়? না, আমার তো মনে হয় মানে অপার সিন্ডিকেটে যা বলার, যেখানে লোকানোর যা বলার সব বলে ফেলেছে, এজন্য কিছু বলার নেই। আর প্লাস জুতোর বাড়ি খেয়ে গেছে জনগণ থেকে, আর কিছু বলার কি আছে? সামান্য লজ্জাটুকু তো আর মানে একটু হলেও আছে যে জুতোর বাড়ি খাওয়ার পর বেফাস মন্তব্যের ভয়, আমি আসছি, বেফাস মন্তব্যের ভয় কি এবার নিশ্চুপ? দেখুন, ভয় কি ভয় জানি না। ইডিকে যদি বলে থাকেন সব কিছু, ইডি অবিলম্বে চার্জশিট তৈরি করে জমা দিন কোর্টে। নাকি ওরা অপেক্ষা করছেন অমিত শাহ কবে বলবেন যে ভাই পার্থবাবু আমাদের দলে আসছেন, তদন্ত বন্ধ করে দাও, তার অপেক্ষায় না থেকে। মানে আপনি কি বলতে চাইছেন বিরোধীরা তো এই কথাও বলছেন অনির্বাণ বাবু যে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে রয়েছেন, অনেকেই কিন্তু অভিযোগ তুলছেন যে কোনো সেটিং হয়ে যাচ্ছে কিনা, বিরোধীরা তাই বলছেন? তো একদমই এই তত্ত্ব পুরোপুরি ভুল, এটা আমরা একদমই মানে নয়। উনি একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি নীতি আয়োগের বৈঠকে যাবেন বলে আমরা সবাই জানি। এটা বিরোধীদের আর কোনো ইস্যু নেই, তাই তারা এই সমস্তগুলো বলছে, এটা একদমই সত্যির মধ্যে পড়ছে। অতনুবাবুর কাছে একবার আমি আসছি। জিশান, অতনুবাবু, আমি একটাই ছোট প্রশ্ন, এর আগে নীতি আয়োগের কটা বৈঠক হয়েছে এবং কটা বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখতে পাওয়া গেছে? এর আগে ওই নীতি আয়োগের বৈঠকের আগে তো এরকম দলের মহাসচিব সচিবের কেউ অ্যারেস্ট হয়নি, কাজে যাওয়ারও উনি প্রয়োজন বোধ করেননি। এখন অ্যারেস্ট হয়েছে, গেছেন। এই পার্থবাবু কদিন আগে বলেছেন যে অর্পিতা মুখার্জিকে চেনেন না, দুদিন বাদে হয়তো মমতা ব্যানার্জিও বলতেন আমি পার্থবাবুকে চিনি না। যাই হোক, এখন আমরা অপেক্ষায় রয়েছি। এখন কেউ যদি ইডির কাছে কোনো জবানবন্দি দিয়ে থাকে, সেটা সম্পূর্ণ মানে ইনভেস্টিগেশনের পার্ট। এটা নিয়ে তো কারোর কোনো বলার নেই যে কেউ যে কোনো তদন্তকারী সংস্থাকে দিতেই পারে জবানবন্দি, সেই ব্যাপারে কারোর কোনো বক্তব্য নেই। কিন্তু কী জবানবন্দি দিলেন, কিসের
আশঙ্কায় সাত তাড়াতাড়ি দিল্লি ছুটতে হলো নীতি আয়োগের বৈঠকে আজ অব্দি কোনোদিন অংশগ্রহণ না করে হঠাৎ করে অংশগ্রহণ করতে যাওয়া, রাজ্যের প্যাকেজ চাইতে যাওয়া, সচিবরা কেউ নেই, কোনো রাজ্যের কোনো দপ্তরের সচিব নেই, হঠাৎ করে চলে যাওয়া। যাই হোক, সন্দেহের বাতাবরণ থেকেই যায়, আগামী দিনে আরও পরিষ্কার হবে যে কি হয়েছিল 5 তারিখে। বেশ আসছি, আমি জিশান আমাদের সঙ্গে আছি। জিশান, এতদিন অবধি পার্থ চট্টোপাধ্যায়কে অন্তত অর্পিতাকে নিয়ে কিছু বলতে দেখা যায়নি, হঠাৎ আজকে এরকম উলট পুরাণ কেন? মানে একেবারে 180 ডিগ্রি ঘুরে গিয়ে কেন বলছেন তিনি এই নামে কাউকে চেনেন না? দেখুন, অর্পিতা মুখোপাধ্যায় কি বলছেন, ইডিকে না বলছেন সেটা ইডি উত্তর দেবে। আমি শুধু এইটুকুই বলবো, এখন বিজেপি এখানে একটা নাটক শুরু করেছে। কিসের নাটক? বিজেপির বিধায়করাই বলছে যে আমরা সন্তুষ্ট নয়। কি বিষয়? দিল্লি সফর দিদি দাদা যাচ্ছে, সেটা নিয়ে ওরা বলতে চাইছেন যে যদি ইডি কাজ না করে তাহলে বাংলার মানুষ সমর্থন তুলে নেবে বিজেপি থেকে। অ্যাকচুয়ালি এটা একটা নাটক। বঙ্গ বিজেপি, কেন্দ্র বিজেপি এটা নাটক করছে। ওরাও জানে যে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করা যাবে না এই ইস্যুতে। না, এই যে ঘটনাটা ঘটলো, এই যে এসএসসি দুর্নীতিটা ঘটলো, এই যে অভিযোগটা এলো, এতে কি কোথাও গিয়ে এক ফোঁটাও ইমেজে কোনো দাগ পড়েনি? কোনো ইমেজে দাগ পড়েনি। মমতা হঠাৎ মন্ত্রিসভায় একটা রদবদল, হঠাৎ ডিক্লারেশন দেওয়া, তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের এত প্রয়োজন কেন হলো? আমি যাচ্ছি প্রীতম। ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বলেছেন ভোট হোক, কোন উপনির্বাচন হোক, ভোটের রেজাল্ট উত্তর দিয়ে দেবে মানুষ কার পাশে আছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো ঠিক। যতবার ভোট হয়েছে তৃণমূল কংগ্রেসই বারবার প্রমাণ করেছে যে তাদেরকে মানুষ চাইছে। প্রীতম, তাহলে সমস্যাটা কোথায়? না, মুশকিলটা হচ্ছে যে কি হয়েছে না হয়েছে, কতটা কালিমালিপ্ত হয়েছে, সেই জুতোর বাড়ির সেই জুতোর চিহ্নটা আমরা সারা বাংলার মানুষ দেখেছে। এখানে পাবলিককে জিজ্ঞেস করতে পারো কালিমালিপ্ত হয়েছে কিনা, টাকার বিনিময়ে এখানে চাকরি পেতে হয় কিনা, সবাই বলে দেবে। আর একটা কথা বলছি যে ভোটের রাজনীতি আমরা বাংলার মানুষ দেখেছে। ভোটের রাজনীতি কিভাবে ক্যামেরার সামনে কাগজ লাগিয়ে ভোট হয়, কিভাবে পুলিশকে পেটানো হয়, কি করে তোমাদের মতো জার্নালিস্টকে পিটিয়ে ভোট করানো হয়, সেটা আমরা সবাই দেখেছি। এখানে ভোট বলতে কিভাবে পেটানো হয় লোকজনকে, সেটা সবাই দেখেছে। কেন্দ্র বাহিনী নিয়ে ভোট করেছেন 21-এ, তাও 100 গন্ডি পার করতে পারেননি। অমিত শাহ নরেন্দ্র মোদী এসে এখানে হেরে গেছে, এর থেকে লজ্জার বিষয় নেই। না, মুশকিলটা হচ্ছে যে আমরা প্রথমবার একদম ফুল ফ্লেজেডলি রাজনীতি পুরো সব জায়গায় প্রার্থী দিয়ে ব্যাপকভাবে প্রচার করে নেমেছি। প্রথমবারেই মমতা ব্যানার্জি এত পার্সেন্টেজ অফ ভোট পাইনি 2011-তে। সৃজিতা, তোমার অন ক্যামেরা বলছি, 2011-তে মমতা ব্যানার্জি 38% ভোট পাইনি। আমরা বাংলার মানুষের সমর্থন পেয়েছিলাম, এখনো পেয়েছি, সেই জন্য আমরা লড়ে যাচ্ছি। এবার 200 পার কেন? মমতা ব্যানার্জি বলছিল 42 পেয়েছিল কি? 42 পেয়েছিল কি? মুকুল্লা কোথায় আছে? মুকুল্লা কোথায় আছে? তুমি বলবো তো, তুমি বলবে মুকুল্লা কোথায় আছে, তুমি বলবে। খানিক্ষণ আগে অনির্বাণ আপনি খানিক্ষণ আগেই বলছিলেন, আপনি আগেই বলছিলেন যে পার্থ চট্টোপাধ্যায় এমন হবে না তো যে অন্য কোনো দলে যোগদান করছেন? আপনি খানিক্ষণ আগে বলছিলেন বিজেপি, শুনুন, আমাদের ভারতবর্ষে যে যা অপরাধ করুক নিজেকে নির্দোষ প্রমাণ করার একটাই উপায় আছে, বিজেপিতে সরাসরি চলে যায়। দুর্দশা আসেনি যে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে নিতে হবে তাদের দলেতে। শুভেন্দু অধিকারী তোয়ালে জড়িয়ে ওটা কি করছিল? এগুলো বানাচ্ছিল। নারদা কাণ্ডে এফআইআর এ শুভেন্দু অধিকারীর নাম আছে, ফিরহাদ হাকিমেরও নাম আছে। ফিরহাদ হাকিমের বাড়িতে ইডি সিবিআই যাবে, কিন্তু শুভেন্দুর বাড়িতে যাবে না। এই উত্তরটা নিন, কেন যাবে না? এই উত্তরটা আমি প্রীতমের থেকেই নেবো, এবং তারপর আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মুশকিলটা হচ্ছে কি বলুন তো, এরা না সব গুলিয়ে ঘেটে করে ফেলছে। এখানে পুলিশটাকে যেমন তৃণমূলের জার্সি পরে দিচ্ছে, এরা ভুলে যাচ্ছে প্রত্যেকটা তদন্ত কিন্তু কোর্টের নির্দেশ হচ্ছে। কোর্টের নির্দেশ হচ্ছে, ওনাদের কিছু যদি বক্তব্য থাকে কোর্টে গিয়ে বলুন। এটা কি অস্বীকার করার জায়গা আছে যে গোটা বিষয়টাই কোর্টের নির্দেশে চলছে, কেউ নিজে থেকে কিছু করছে না? এটা কি অস্বীকার করার জায়গা আছে? না, দেখো সৃজিতা, আমি বারবার বলছি, একটা কেস এফআইআর নারদা নিয়ে, যেখানে ফিরহাদ হাকিমের নাম আছে, শুভেন্দু অধিকারীর নাম আছে। তৃণমূল করে বলে তার বাড়িতে সিবিআই ইডি যাবে, শুভেন্দুর বাড়িতে যাবে। আমার একটা কথা বলো, মানে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য এই যে খোঁজ, এই যে এসএসসি দুর্নীতি নিয়ে খোঁজ, এখানে আমি সিপিএম কে একটু জিজ্ঞেস করি, এই যে এসএসসি দুর্নীতি নিয়ে খোঁজ বা এই যে তল্লাশি, এই যে সিবিআই তদন্ত, এই যে ইডি তদন্ত, এত টাকা পাওয়া সবটাই কি শুধুমাত্র এখানে তৃণমূল কংগ্রেস রয়েছে বলে, সবটাই বিজেপি করছে, এরকম একটা ইমেজ তৈরি করা হচ্ছে না? এটা বাস্তব। আমি একবার সবটাই তৃণমূল করছে মানে যদি এমন হয় যে দুর্নীতিটা সবটাই তৃণমূল করছে, সেটা তো দেখাই যাচ্ছে। কাদের ঘনিষ্ঠদের বাড়ি থেকে কারি টাকা বেরোচ্ছে, কোটি টাকার পাজা বেরোচ্ছে, বাংলার মানুষ ভাবতে পারে না এত টাকা হচ্ছে বেরোচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে এরা নিজেরাই হচ্ছে গুলিয়ে ফেলছে।
এই যে দল জানা সারদা নারদা ইত্যাদি ইত্যাদিগুলো, এইগুলোতে যারা যারা জড়িত ছিল, এই যে বাদল চৌধুরী কে যে গুলি দেওয়ার একটা আপনাদের মন্ত্রী চেষ্টা না, ত্রিপুরাতে এই যে 700 কোটি এই যে গুলি কার দেওয়ার টাকা? চেষ্টা, এই হ্যাঁ, গুলি দেওয়ার শিক্ষা চেষ্টা করে নিয়োগে লাভ এত বড় নেই। দুর্নীতি হয়নি। এই গুলি দেওয়ার 700 চেষ্টা করে লাভ নেই। 10,323 মানুষ পার্থ চ্যাটার্জির শিক্ষক নামে শিক্ষিকারা তৈরি, রাস্তায় ত্রিপুরাতে, মানুষ আপনাদের পার্থ মন্ত্রী চ্যাটার্জির ছেলে। ফ্ল্যাটের থেকে টাকা বাদল বেরিয়েছে, চৌধুরীকে, পার্থ 700 কোটি টাকা চ্যাটার্জির ঘরের থেকে টাকা বেরিয়েছে তো, বাদল পার্থ চ্যাটার্জির, চৌধুরীকে, আরে পার্থ চ্যাটার্জির ঘর থেকে টাকা বেরিয়েছে তো, পার্থ চ্যাটার্জির ঘর থেকে টাকা বেরিয়েছে মানছো তো? পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে টাকা বেরোয়নি, টাকাটা বেরিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে। প্রীতমটা হাত তুলছে, তবে আমি একটা কথা বলি, গরু পাচার কয়লা পাচার কাণ্ড, সেই কাণ্ডে এবার ফের অনুব্রত মণ্ডলকে তলব করা হয়েছে। মানে এবারে পরে এই ব্যক্তিটাকে আমরা দেখতে পাবো, অনুব্রত মণ্ডলকে, যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। অন্তত এরকম প্রশ্ন উঠে আসছে বিভিন্ন দিন। যেটা সহজ কথা হচ্ছে, একটা দিন তো দিন বদলাবে, বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না। যে মুহূর্তে সিবিআই ইডি স্রেফ নিরপেক্ষ হতে হবে, তৎকালীন শাসকের কথা শোনার দরকার নেই। স্রেফ নিরপেক্ষ হলে, যাকে আমরা গুহায় বসে ছবি তুলতে দেখেছিলাম না, নিকারাগুয়ার গুহায় বসে তখন ছবি তুলতে হবে। কথা দিচ্ছি, দুদিনের জন্য নিরপেক্ষ হোক। কোন গুহাবাসী কোন গুহায় গিয়ে লুকায় আমরা দেখব। না না, সেরকম তৃণমূলীর মানে ঊর্ধ্বধারা পুলিশগুলো নিরপেক্ষ হয়ে যাক, বিজেপি বুঝে নেবে। আর আরেকটা কথা বলছি, আরেকটা কথা বলছি, আমরা পুলিশকে সাহস দেবো, ওই টেবিলের তলা যেন লুকানো না হয়, টেবিলের তলা যেন লুকানো হয়, টেবিলের তলা যেন লুকানো হয়। কি বলেছিল, মুখে কি করে দেবে? আরেকটা কথা বলছি, বাংলার মানুষ দেখছে, সারা বাংলার মানুষ দেখছে কি হচ্ছে। প্রথম দিন চাকরি চোর, তারপরে কয়লা চোর, তারপরে গরু চোর, তারপর ট্রিপল চোর, তারপর ভ্যাকসিন চোর, তারপরে রেশন চোর, তারপর ডাল চোর, তারপর চিনি কিন্তু অনির্বাণ এইভাবে কতজনকে বাদ দেওয়া হবে? না, এইভাবে নাম নিয়ে কতজনকে বাদ দেওয়া হবে? এই যে চোর চোর তো শুভেন্দুকেও বলেছিল, নিয়ে বিধায়ক বানিয়ে দিয়েছে, বিরোধী দলনেতা বানিয়েছে। আমাদের বাড়ি থেকে তো লাখ লাখ টাকা বেরোয়, কোটি কোটি টাকা বেরোয়। বিরোধী দলনেতাকে আক্রমণ করে এখানে হবে না। আগে নিজেদের দলের সাংসদ আপনারাই ভিডিও দেখিয়েছিলেন, আপনারা ভিডিও পাশে বিজেপির কেন্দ্র অফিস মুরিলধর লেনে, ওখানে কার ভিডিও চালানো হয়েছিল? শুভেন্দু। এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ ব্রেকিং আসছে, এই মুহূর্তে বড় ব্রেকিং আসছে। পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের শুনানি শেষ, এবং এই শুনানি শেষ হওয়ার পর যে তথ্যগুলি পাওয়া যাচ্ছে, একবার জানাই, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগগুলি জানানো হয়েছিল, যে আদালতে নথি জমা দেওয়া হয়েছিল, তা প্রমাণিত নয়, এমনটাই দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। তদন্তে অসহযোগিতার অভিযোগও সত্য নয় বলে দাবি করছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ঠিক কি বলেছেন একবার শুনুন। অর্ডার রিজার্ভ আছে। ওই এলআইসি কাগজগুলো ইঞ্জিনুইন, এলআইসি নিয়ম মেনে ব্লাড রিলেটেড পার্সন ছাড়া নমিনেট করা যায় না। আপনি যেটা বলেছিলেন যে উনি এমএলএশিপ ছাড়তে চান, এমএলএশিপ, এটা উনি আমাকে ইনস্ট্রাকশন দেননি। আমি যখন আদার সাইড বললো যে ও এমএলএ ওকে বেল দেওয়া যাবে না, তখন আমরা বলেছি বেল দিলে এমএলএ ছেড়ে দেবো। না, কোনো টাকা যায়নি, কোনো টাকা দেখানো যায়নি, সব কাগজ ট্রাস্টের কথা বলা হচ্ছে যে সেই ট্রাস্টের সদস্যরা রয়েছে। না, ট্রাস্টের কোনো খবর আমাদের কাছে নেই, ট্রাস্টের কোনো খবর আমাদের কাছে নেই। অনন্ত টেক্সট বলে একটি কোম্পানির কথা বলা হচ্ছে, যেখানে পার্থ চট্টোপাধ্যায়। না, ওগুলো ভাই আমরা সবই আমাদের ইঞ্জিনিয়ারিং মনে হয়েছে টিল ডেট। কোনো রিলেশন না, কোনো রিলেশন। দেখুন, আপনি আপনারা যে কোশ্চেনগুলো করছেন, এই কোশ্চেনগুলো আপনার ইচ্ছে মতো করলে তো হবে না। আমরা যেটা সিজার লিস্ট বলতে পারি, সিজার লিস্ট অনেকভাবে হয়, সিজার লিস্ট বলতেই পারে। সিজার লিস্ট মানে সেটা গসপেল ট্রুথ নয়, সিজার লিস্ট ম্যানুফ্যাকচার হতে পারে। বেশ, আমরা এই মুহূর্তে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য শুনছিলাম। যদিও আইনি প্রক্রিয়া এখানে চলছে, আইনি প্রক্রিয়ার মধ্যে ঢোকাটা উচিত নয়, আমরা সে বিষয়ে ঢুকবো না। এখানে প্রচুর মানুষ রয়েছেন, আমি চাইলে প্রত্যেকের কাছে একবার করে যেতে পারি। আমি যাবো সঞ্জয়, আমি যাবো, তবে তার আগে আমি একবার জিশানকে দিয়ে শুরু করি। জিশান, তুমি যুবক, তুমি একেবারে অল্প বয়স, তুমি রাজনীতি করছো, আমাকে একটা ছোট্ট কথা বলো। তুমি যদি দেখো যে তোমার যারা পূর্বসূরি, যারা নেতৃত্ব, যাদেরকে দেখে তোমরা শিখবে, তাদের পরিচিতের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এই টাকাগুলো কাদের? জিশান, দেখুন, এই টাকা কাদের, এটার উত্তর ইডি দেবে, ইনভেস্টিগেশন চলছে। দ্বিতীয়ত, তোমার দলেরই একজন উচ্চস্থানীয় নেতৃত্বকে কেটে ছেটে ফেলা হচ্ছে, এক মুহূর্ত সময় নেওয়া হচ্ছে না। চাকরি প্রার্থীদের জন্য আমাদেরও মন কাচ্ছে, সেটা নয়। আর সেটা ভেবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বেনিফিট অফ ডাউট মানুষকে দিয়েছেন, অপসারণ করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে। এখনো কিন্তু প্রমাণ হয়নি ওনার গিল্ট, তাও অপসারণ করা হয়েছে মানুষের কষ্টের কথা ভেবে। মানুষের কষ্টের কথা
ভেবে অপসারণ আমি আপনাকে বলছি, বলছি। ওনার দোষ এখনো প্রমাণিত নয়। নিয়োগ হবে, ফ্রেশ নিয়োগ হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পাঁচশো দুদিন বাদে মনে পড়েছে যে চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভ করছে। 500 দুদিন ধরে ধর্মতলায় বসে রয়েছে। এখানে আমার প্রশ্ন যে যেখানে চাকরি প্রার্থীরা রাস্তায় পড়ে রয়েছে, 500 দুদিন ধরে 4 দিন ধরে লড়াই করছে, এখনো তো সেই দিন সংখ্যা বেরিয়ে প্রায় 510 দিনে এসে ঠেকেছে। আর এখানে সবাই বলছেন যে কে ভুল না সেটাই এখনো প্রমাণিত নয়। এখানে অনেক লোক রয়েছে। আমি একবার জিজ্ঞেস করি, দাদা যে ঘটনা ঘটেছে সেই নিয়ে আপনার কোনো বক্তব্য আছে? কিছু বলতে চাই বিষয় এত যে টাকা বেরিয়েছে, কোনো বক্তব্য আছে আপনার? সবই তো চাকরি প্রার্থীদের টাকা। খুব গুরুত্বপূর্ণ মন্তব্য। সবাই আমি আরো কয়েকজন আমি সবাই অপচার করবেন না, আমি আরো কয়েকজনকে জিজ্ঞেস করি, দাদা আপনার কোনো বক্তব্য আছে? দাদা আপনার কোনো বক্তব্য আছে? দেখুন, লোক পকেটের টাকা খরচা করে মেহনত করে ইনকাম করে, আর সেই টাকাটা কিছু মন্ত্রী এসে লুটে ফুটে খেয়ে চলে যায়, তাহলে কি হয়? তখন গাটা খুব জ্বালা করে যে কষ্ট করে পড়াশোনা করছে কিন্তু চাকরি পাচ্ছে না। সেই চাকরিটা কারা পাচ্ছে? যার বাপের টাকা আছে সে চাকরিটা পেয়ে যাচ্ছে। এইখানেই আমার প্রশ্ন যে যারা কষ্ট করে পড়াশোনা করছে তারা রাস্তায় পড়ে রয়েছে, আর যাদের টাকা আছে তারা চাকরি করছে। মানে সরকারি চাকরি দেওয়ার পিছনে একটা বেসরকারি বড় সংস্থা চলছে না অনির্বাণ? না দেখুন, সরকারি চাকরি যদি সার্বিক চিত্রের কথা বলেন, কোটা কর্মসংস্থানের মাত্র 2% সরকারি চাকরি থেকে আসছে। ওটা দিয়ে সার্বিক ছবি বোঝা যায় না। এমনিতে বেকারত্বের প্রশ্নে গোটা ভারত আজকে সবচেয়ে খারাপ। কেন মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন যে গোটা ভারতবর্ষে চাকরি নেই, বেকারত্ব ক্রমশ বাড়ছে। একমাত্র একটি রাজ্য ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যেখানে বেকারত্বের সংখ্যা কমছে, এটা বলেনি প্রীতম? না বলছে, একদম বলেছে। তার কারণ হচ্ছে উনি জানেন তো ওনার কাছে পুরো তৃণমূলীদের সিন্ডিকেটের হিসাব আছে। উনি জানেন পাড়ায় কারা ইট বালি চুন চুরকি চুরি করে, ত্রিপল চুরি করে, আপনার রেশন চুরি করে, চিনি চুরি করে, ডাল চুরি করে, ভ্যাকসিন চুরি করে, সব উনি জানেন। পুরো চোরের তালিকা আছে। সেজন্য উনি জানেন যে এখানে কেউ বেকার না, সবাই চোরের চাকরি করবে বাংলায়। আমি একটা জিনিস একটা সহজ আমার একটা কথা, গরু পাচার নিয়ে অনেক অভিযোগ বিজেপির। গরু পাচার এই যে বর্ডার দিয়ে হয়, বর্ডারটা কার অধীনে? কেন্দ্র সরকার না রাজ্য সরকার? বর্ডারটা কাদের অধীনে? বিষয় না, শুধু বর্ডারটা দেখলেই তো হবে না, বাকি যে রাস্তাটা দিয়ে আসছে সেই রাস্তায় কোন জায়গায় তাদের হাতে কামে আহত হয়। তোমাদের মনে আছে, এই যে পুরো বাংলার মানুষকে জিজ্ঞেস করো, তোমাদের মনে আছে এই বিএসএফ যখন মিলিটারি যখন নিজের রুটিন চেক আপ করছিল, মমতা ব্যানার্জি সারাদিন নমুনা থেকে কি বললো? কু চলেছে। যখন এরিয়া বানানো হচ্ছিল তখন কেন প্রশ্ন তোলা হলো যে কেন এরিয়া বানানো হচ্ছে? এই প্রশ্ন তো তোলা হলো। ওনারা তো অভিযোগ করেন গরু পাচার হচ্ছে। আজকে অনুমতকে ডাকা হয়েছে। আমি বলতে চাইছি, তাহলে গরু যদি পাচার হয়ে যায় বর্ডার থেকে, তাহলে এই দায়িত্বটা কার? কেন্দ্র সরকার না রাজ্য সরকার? মানুষ রাস্তাটা কি হয়? যেখান থেকে রাজ্যের মধ্যে গরু ঘুরে বেড়ালে সেটাকে পাচার বলে না দিদিভাই। কলকাতা থেকে দমদম গেলে ওটাকে পাচার বলে না, বাংলাদেশ গেলে তবে পাচার বলে। মুশকিলটা কি বলতো, এখনো অনেক জায়গায় আপনার কাঁটাতারের বেড়া হয়নি। বারবার রাজ্য সরকারের থেকে জমি চাওয়া হচ্ছে, জমি দিচ্ছে না। কাঁটাতার লাগাও। বিএসএফ কে বলা হচ্ছে যে আপনারা কু করছে। এরা মমতা হচ্ছে বাংলার অবস্থা, যেখানে বিএসএফ কে বদনাম করা হয়, চুরি করে বদনাম করা হয়। বাংলার আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে শুভেন্দু অধিকারী চুরি করছে? আপনি নিশ্চিত হচ্ছেন কি করে যে শুভেন্দু অধিকারী চুরি করছে? ওনারাই বলেছিলেন শুভেন্দু চোর, এই জন্য নিশ্চিত হচ্ছি। ওনারা বলেছিলেন শুভেন্দু চোর। আমি একটা জিনিস বুঝতে পারছি না, একে অপরকে দোষ দিয়ে যাচ্ছে, অথচ এক নেতা অপর দলে, অপর নেতা আরেক দলে বিভিন্ন সময় চলে যাচ্ছে, আর সাধারণ মানুষ বোকা হচ্ছে। বোকা যারা হচ্ছে তারা সাধারণ মানুষ। আমি আলোচনায় আসবো, তবে একটা সময় ছোট্ট বিজ্ঞাপনে বিরতি নিয়ে আসছি। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বৈঠক, সেই বৈঠক শেষ হয়েছে প্রায় 40 মিনিট। তাদের মধ্যে কথা হয়েছে এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন, ফার্স্ট হ্যান্ড এক্সক্লুসিভ, শুধুমাত্র রিপাবলিক বাংলায় আপনাদের সেই ছবি দেখাচ্ছি। প্রধানমন্ত্রীর বাসভবনে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান এবং সেখানে দুজনের সাক্ষাৎ হয়। কি কথা হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া জানিয়ে ইতিমধ্যেই একাধিক বিতর্ক তৈরি হয়েছে। দুজনের মধ্যে 40 মিনিটেরও বেশি কথা হয়েছে এমনটাই জানা যাচ্ছে। সেই বৈঠক ইতিমধ্যেই শেষ হয়েছে। অন্যদিকে আপনারা জানেন যে আজ
সন্ধে 6:30টার সময় সদ্য নির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখানে গিয়েও তার সঙ্গে দেখা করার কথা রয়েছে, সেদিকে নজর রাখবো আমরা। এবং সরাসরি ফিরে এলাম আমার আলোচনা। এতক্ষণ আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের মুহূর্তে প্রথম ছবি এক্সক্লুসিভলি আমরা রিপাবলিক বাংলায় দেখলাম। প্রায় 40 মিনিট মতো কথা হয়েছে, তাদের কি কথোপকথন হয়েছে সেই দিকেও আমাদের নজর থাকবে, জানার চেষ্টা করবে। সময় খুব কম, আমি প্রত্যেকের কাছে একবার করে যাবো। আমি প্রীতমকে দিয়ে শুরু করি। প্রীতম, আমরা পার্থ চট্টোপাধ্যায়কে দেখছি, অনুব্রত মণ্ডল রয়েছেন, তাকেও তলব করা হচ্ছে, তাহলে এরপরে নামটা কে? না, এরপরে নামটাকে সে তো একটা সিবিআই এবং ইডি বলতে পারবে। তার কারণ হচ্ছে অলরেডি বিরোধী দলনেতা অলরেডি তোমাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে 105 জনের নাম দিয়ে এসছেন। ওরা কিভাবে কি তদন্ত করেছেন, ওনার কাছে অনেক কিছু তথ্য হতে এসেছিল, সেগুলোকে দিয়ে এসছেন। বিরোধী দলনেতা তো অনির্বাণ বলছেন যে আগামী 6 মাসের মধ্যে অনেক কিছু দেখা যাবে। বিরোধী দলনেতা কিন্তু এটা বলেছেন। 105 জনের যে তালিকা, তাতে তো 1 নম্বর ওনার নিজের নাম। আমরাও বলছি হয়তো যার দিকে চলছে, 1 নম্বর যার দিকে চলছে 2024 লোকসভা ভোটের সাথে বিধানসভা ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। 2024 লোকসভার সঙ্গে বিধানসভা ভোট আমি জিশানের কাছে আসবো। অতনু, অনুব্রত মণ্ডলকে নাকি শুনলাম আপনাদের এখানেই ডাকা হয়েছে গরুবাজার কাণ্ডে। গোটা উডবার্নের খুব কম সময়, খুব গোটা কম। উডবার্নের আকাশে বাতাসে গান বাজছে, তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসি। পার্থ চট্টোপাধ্যায় উডবার্ন অব্দি যেতে পারেনি, কারণ হাইকোর্ট বলে দিয়েছিল কোনো হাসপাতালে চলে যাবে না, তাই জন্য পার্থ চট্টোপাধ্যায়ের রাস্তা বন্ধ ছিল। অনুব্রত কি ফের উঠবে? আপনার আর বাংলা চ্যানেলের মাধ্যমে আমার একটাই প্রশ্ন বিজেপির নেতৃত্বদের কাছে। এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য বলতেন শুভেন্দু অধিকারী চোর, তাহলে এরা আগে সত্যি কথা বলতেন না এখন বলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিং করেছেন, সেখানে আমরা তোমাদের মাধ্যমে জেনেছি ববিতার যে মঞ্চ, যিনি যিনি আন্দোলন করেছিলেন, তার মঞ্চ থেকে কেউ যায়নি। এটা টোটাল গিমিক এবং জনগণের নজর ফেরানো। ওনাদের সময় নেই। প্রীতম শেষ। বাংলার আমরা তোমাদের মাধ্যমে দেখেছি বাংলার মানুষ খেপে গিয়ে কিভাবে মন্ত্রীদের জুতো মারতে শুরু করেছে। সেই জন্যই বলছি 2024 একসাথে ভোট হবে, বাংলায় বিজেপি সরকার আসতে চলেছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ বক্তব্য যে 2024 একই সঙ্গে বিধানসভা লোকসভা ভোট হতে চলেছে। অন্তত রাজ্যের যা পরিস্থিতি, রাজ্যের পরিস্থিতি প্রত্যেকটা মুহূর্তের দিকে আমরা নজর রাখবো, প্রশ্ন তুলবো। তবে এখন হচ্ছে নাকি আলোচনা করবো এই পর্যন্ত। এরপর অন্যান্য অংশ দেখুন একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। পার্থ অর্পিতার 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। এই মুহূর্তের বিগ ব্রেকিং পার্থ অর্পিতার 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। যে বিগ ব্রেকিং খবরে নজর রাখতে হচ্ছে, পার্থ অর্পিতার জেল হেফাজতের নির্দেশ। ইতিমধ্যে ইডি আবেদন করেছিলেন জেল হেফাজতের জন্য এবং পার্থ অর্পিতার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো। 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের। এই মুহূর্তের বিগ ব্রেকিং। সেখানে পার্থ চট্টোপাধ্যায় আইনজীবী যিনি জামিনের আবেদন করেছিলেন, সেই জায়গায় জামিনের আবেদন খারিজ করে দিল। আপাতত 14 দিনের জুডিশিয়াল কাস্টডি, 18 তারিখের প্রোডাকশন। কোন জেলে? 14 দিনের জুডিশিয়াল কাস্টডি, জেলে গিয়ে 14 দিনের জুডিশিয়াল কাস্টডি, 18 তারিখ প্রোডাকশনের ডেট দিয়েছে। জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের যে আবেদন করা হয়েছিল সেই বিষয়ে এইটা আমরা একটু অর্ডারটা পড়ার পরে জানাতে পারবো। যে কয়েক এখনো মিনিট হয়নি, জাস্ট কয়েক সেকেন্ড কিছুক্ষণের মধ্যে। যেমনটা তার আইনজীবী জানাচ্ছিলেন, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানাচ্ছিলেন 14 দিনের জেল কাস্টডি অর্থাৎ জেল হেফাজতের নির্দেশ, অর্থাৎ 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। যিনি আইনজীবী আছে ওনাকে এই প্রশ্নটা করুন, কারণ আমি যেটুকুনি অর্ডার সেইটুকুনি আপনাকে বলবো। ঠিক আছে, তুমি শুনলে 14 দিনের একবার তো হলো, এবং
এই মুহূর্তে যে বিগ ব্রেকিং আমরা নজর রাখছি, 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থ অর্পিতার। কিভাবে কোনো প্রোডাকশন রাখা হলো? বললাম তো 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি, 18 তারিখ আবার প্রোডাকশনে। না, একটা প্রশ্ন ছিল, ওরা বলছে বলা হচ্ছে যে ইডি যে সমস্ত ডকুমেন্টস দিয়েছে সেগুলো কেন পর্যন্ত আরো বিস্তারিত তথ্য জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি তথ্য উঠে আসছে, কি তথ্য উঠে আসছে? অর্ণব, কি তথ্য উঠে আসছে? 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ পার্থ অর্পিতার, এই মুহূর্তে বিগ ব্রেকিং। অর্ণব, একবার দেখো, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি দুজনেরই কিন্তু 14 দিনের যে জেল হেফাজত দেওয়া হয়েছে, সেখানে কিন্তু আজকে ইডির তরফ থেকে একাধিক বিষয় তুলে ধরা হয়েছে এবং তার মধ্যে রয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জির যে ব্যাংক অ্যাকাউন্টগুলো ছিল সেগুলোর ফরেন্সিক অডিট করানো হবে। তার পাশাপাশি তাদের যে মোবাইলগুলো রয়েছে সেগুলোর ফরেন্সিক টেস্ট করাতে হবে এবং এই যে 50টার উপর যে ব্যাংক অ্যাকাউন্ট এবং এই ব্যাংক অ্যাকাউন্টগুলোতে যে ট্রানজাকশন হয়েছিল সেই ট্রানজাকশন যদি দেখা যায়, ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হেভি ট্রানজাকশন হয়েছিল এবং সেখানে এই অ্যাকাউন্টগুলো এবং যে তার যে বিভিন্ন সংস্থাগুলো ছিল সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের যারা ক্লোজ রিলেটিভ, ক্লোজ অ্যাসোসিয়েট যারা রয়েছে তাদেরও কিন্তু শেয়ার ছিল এবং একটা সময় বাদে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টগুলো রয়েছে বা যে কোম্পানিগুলো রয়েছে তার শেয়ারগুলোকেও নিয়ে কিন্তু বিভিন্ন সময় বিভিন্নজন শেয়ার বিক্রি করেছেন, শেয়ার কিনেছেন, তার মাধ্যমেও কিন্তু একটা আর্থিক লেনদেন চলেছে। তাই এই গোটা বিষয়টা সম্বন্ধে জিজ্ঞাসাবাদের জন্য এবং তদন্ত করবার জন্য কিন্তু ইডির তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি দুজনকেই কিন্তু এই মুহূর্তে যদি জামিন দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তদন্ত প্রভাবিত হবে এবং তারা বাইরে গিয়ে যে বিভিন্ন রকমের ডেটা এভিডেন্স রয়েছে সেগুলোকে নষ্ট করতে পারেন। তার পাশাপাশি যারা সাক্ষীরা রয়েছে তাদেরকে ভয় দেখানো হতে পারে। তাই এই সমস্ত কারণে কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জিকে জেল হেফাজতে পাঠানোর জন্য আবেদন জানানো হয়েছিল ইডির তরফ থেকে এবং আদালত কিন্তু সেই আবেদন মঞ্জুর করেছে। তাদেরকে 14 দিনের জেসি দেওয়া হয়েছে এবং 18 তারিখ কিন্তু তাদের নেক্সট প্রোডাকশন ডেট দেওয়া হয়েছে। তবে এর মধ্যে কিন্তু আরও বেশ কিছু প্রভাবশালীকে ডাকতে চলেছে ইডি এবং তাদেরও কিন্তু বিভিন্ন যে অ্যাকাউন্টের তথ্য সহ যে বিভিন্ন ডকুমেন্ট সেগুলোও কিন্তু ইডি স্ক্যানারের তলায় রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কিন্তু চেয়েছিল যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জিকে জেসিতে পাঠানো হোক এবং প্রয়োজনে দরকার পড়লে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা ফের রিমান্ডে নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে ইডির তরফ থেকে, সেটাই জানানো হয়েছে। অর্ণব, তুমি বলছো প্রভাবশালীদের ডাকা হতে পারে, এরপর কোন নাম উঠে আসছে, সূত্র কি বলছে? অর্ণব, দেখুন সেইভাবে কিন্তু কোনো নাম নয়, নাম কিন্তু এর আগে আমরা দেখেছিলাম। যদি দেখি আমরা এর আগে পরেশ অধিকারীকে দেখেছিলাম, মানিক ভট্টাচার্যকে দেখেছিলাম, কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দেখেছিলাম, এই নামগুলো কিন্তু এর আগে আমরা দেখেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ইডির তরফ থেকে সেইভাবে কোনো নাম উঠে আসেনি। তারা কিন্তু নামের তুলনায় যেটা বেশি জোর দিচ্ছেন যে আর্থিক লেনদেন, তাতে কিন্তু প্রভাবশালীদের মধ্যে যেমন নামীরাও থাকতে পারে তেমন কিন্তু বেনামীরাও থাকতে পারে। হয়তো নতুন কোনো তথ্য, নতুন কোনো দিকের সন্ধান খুলে দেবে এবং যার থেকে কিন্তু আরও নতুন নতুন দিকেই তদন্ত এগোবে এবং সেই জায়গা থেকে তদন্ত চলার পথে যে সমস্ত প্রভাবশালী বা যে সমস্ত অপ্রভাবশালী যারাই আসুন না কেন তাদেরকে কিন্তু জেরা করা হবে এবং প্রয়োজনে কিন্তু রিমান্ডেও নিতে পারে ইডি এবং যেরকমভাবে তারা প্রথম দিনের রেডেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতাকে রিমান্ডে নিয়েছিল, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এর পরবর্তী ক্ষেত্রে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই দুজনকে জেল কাস্টাডিতে পাঠানোটাই দরকার বলে মনে করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেই অনুযায়ী কিন্তু ইডির যিনি আইনজীবী ফিরোজ এডুলজি তিনি কিন্তু আজকে সওয়াল করেন, তিনি একাধিক বিষয় তুলে ধরেন সওয়ালে এবং সেখান থেকে তারপরেই কিন্তু বিচারক এই দুজনকে 14 দিনের জেল কাস্টাডির যে আবেদন ইডির ছিল সেটাকে কিন্তু তারা মেনে নিয়েছে এবং অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যে জামিনের আবেদন জানিয়েছিলেন সেই আবেদন কিন্তু খারিজ হয়েছে। অর্ণব, সঙ্গে থাকবে এই মুহূর্তে যে বিগ ব্রেকিং, রিপাবলিক বাংলার পর্দায় গোটা বাংলা দেখতে পাচ্ছে পার্থ অর্পিতার 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। আজ 5 তারিখ অর্থাৎ 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলো পার্থ অর্পিতাকে। পার্থ অর্পিতা 14 দিন অর্থাৎ 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতে থাকবে এবং সেই সময় কোন বিষয়ে নজর, কোন বিষয়ে তদন্ত করবে ইডি, যেমনটা উঠে আসছে অর্ণব যেমনটা জানালো,
অ্যাকাউন্টগুলোর ফরেনসিক টেস্ট হতে পারে, ফোনের ফরেনসিক টেস্ট হতে পারে, কোথায় কোথায় টাকা গিয়েছে, কোন শেয়ার কে কিনেছেন, কোন কোম্পানির শেয়ার কার কাছে গিয়েছে, কত টাকায় বিক্রি হয়েছে, সমস্ত কিছু প্রক্রিয়া খতিয়ে দেখবেন ইডি আধিকারিকেরা। এবং তারই মধ্যে আরো প্রভাবশালীদের ডাক পড়তে পারে ইডি দপ্তরে, এমনটাই জানা যাচ্ছে। অর্ণব যেমনটা তথ্য তুলে ধরছে, আরো একবার অর্ণবের কাছে যাওয়ার চেষ্টা করবো। অর্ণব, তুমি যেমনটা বলছিলে, অর্ণব। একবার দেখো সন্তু, এই মুহূর্তে একটি অর্ডারের কপি, সেই কপিটাকে আমি দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপকে। যদি দেখানো যায় সেই কপিটি, যদি দেখা যায় সেখানে কিন্তু লেখা আছে অপা ইউটিলিটি সার্ভিসেস, অর্থাৎ যে কোম্পানির নাম কিন্তু ইডির আধিকারিকরা করেছিলেন, যে কোম্পানি অর্থাৎ অপা ইউটিলিটি সার্ভিসেস, যার মাধ্যমে কিন্তু কোটি কোটি টাকার লেনদেন হয়েছিল, সেই অপা ইউটিলিটি সার্ভিসেসের বিষয় কিন্তু এখানে পরিষ্কার আদালতের কাছে জানানো হয়েছে। এবং এবং এখানে আরও একটি পরিষ্কার অর্থ লেখা আছে that the financial statements of the partnership firm M by S OPA utility services have to be traced and স্ক্রুটিনাইজড। অর্থাৎ এই যে অপা যে ইউটিলিটি সার্ভিসেস, সেই সার্ভিসেসের যে গোটা ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার, অর্থাৎ তার অ্যাকাউন্ট, তার লেনদেন, তার টার্ন ওভার, তার ডিরেক্টরদের কত লভ্যাংশ, সেই সমস্ত বিষয় কিন্তু তদন্তের প্রয়োজন রয়েছে এবং সেটা কিন্তু ডিটেল ইনভেস্টিগেশনের প্রয়োজন রয়েছে। সেই জন্যই কিন্তু বলা যেতে পারে যে জেল হেফাজতের কথা বলা হয়েছিল, যাতে ইডির আধিকারিকরা এই গোটা বিষয় নিয়ে তাদেরকে জেরা করতে পারে, তাদেরকে দরকার পড়লে জেলে গিয়ে জেরা করতে পারে। তার কারণ হিসেবে যেটা আজকে ইডির তরফ থেকে আদালতে জানানো হয়েছে যে যেভাবে তদন্ত চলছে, যেভাবে নতুন নতুন তথ্য উঠে আসছে, সেই তথ্যগুলোকে কনফার্ম করবার জন্য কিন্তু পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি পরবর্তী ক্ষেত্রে এই দুজনকে কিন্তু মুখোমুখি বসানো হতে পারে এবং তখন কিন্তু ইডি আবার এদেরকে রিমান্ডে দেবে। এবং সন্তু, আরও একটা কথা জানিয়ে রাখি যে এই কেসে কিন্তু দুটো ইসিআইআর হয়েছে, অর্থাৎ সিবিআই এর ক্ষেত্রে যেমন সিবিআই যখন কোনো কেস নেয় তখন যেমন সেটা আরসি কেস হয়, এবং সেই রকমই কিন্তু ইডির ক্ষেত্রে যে কমপ্লেন হয়েছিল দুটো হয়েছিল। এবং সেক্ষেত্রে যদি মনে করে ইডি, তাহলে কিন্তু তাদের যে সেকেন্ড কমপ্লেন রয়েছে সেখানে কিন্তু তাকে ফের তারা আবার রিমান্ডে নিতে পারে এবং রিমান্ডে নিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে পারে। এবং আজকে যেটা আদালতে পরিষ্কার জানানো হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি তারা কিন্তু এই স্ক্যাম সম্বন্ধে বহু তথ্য জানেন, বহু বিষয় জানেন, কিন্তু অর্পিতা মুখার্জি যেখানে তিনি তদন্তকে সহযোগিতা করেছেন, পার্থ চট্টোপাধ্যায় কিন্তু শোনাবো, গোটা বাংলাকে শোনাবো পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, তিনি ঠিক কি বলছেন শুনুন। দিনের জুডিশিয়াল কাস্টাডি জেলে গিয়ে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি, 18 তারিখ প্রোডাকশনের ডেট দিয়েছে। দিনের জুডিশিয়াল কাস্টাডি জেলে গিয়ে 14 দিনের জুডিশিয়াল কাস্টাডি, 18 তারিখ প্রোডাকশনের ডেট দিয়েছে। তিনি স্পষ্ট করে দিলেন সাংবাদিকদের উদ্দেশ্যে, তিনি বললেন 18 আগস্ট প্রোডাকশনের ডেট দিয়েছে, অর্থাৎ 18 আগস্ট পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ। 14 দিন জেল হেফাজতে থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে। প্রশ্ন ছিল, ওরা বলছে বলা হচ্ছে যে এটা কেন বলা হচ্ছে? এই ব্যাপারটা ইডির আইনজীবীকে জিজ্ঞেস করুন, এই ব্যাপারটা আমার কাছে কোনো ইনফরমেশন নেই, ইডির আইনজীবী বলতে পারে। একই জেলে রাখা হবে, মানে একই মানে প্রেজেন্সি জুডিশিয়াল কাস্টাডি, এই ব্যাপারে আলাদা কি দিল? অর্ণব পরিষ্কার করে দিচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, তিনি বলে দিচ্ছেন 18 আগস্ট পর্যন্ত জেলে হেফাজতের নির্দেশ থাকবে এবং তুমি বলছো এই সময়টায় আরো ইনভেস্টিগেশন এগিয়ে নিয়ে যাবে ইডি, তুমি যেমনটা বলছিলে অর্ণব। একবারই দেখো সন্তু, তোমাকে আরও একটি বিষয় দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপকে। একদম যে 37 নম্বর যে পয়েন্ট রয়েছে, পয়েন্ট নাম্বার 37, দ্যাট দ্য অ্যাকিউজ মিস অর্পিতা মুখার্জি বাই ভার্চু অফ বিইং এ ক্লোজ অ্যাসোসিয়েট অফ শ্রী পার্থ চ্যাটার্জি, হু, দেখো ব্র্যাকেটে লেখা আছে, হু ইজ অ্যান ইনফ্লুয়েন্সিয়াল লিডার অফ দ্য রুলিং পার্টি অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড exercise the considerable clout within the state, and thus there is every likelihood that she may tamper with the evidence which are still to be ইনভেস্টিগেশন। অর্থাৎ যদি দেখা যায় তাহলে এই যে পার্থ চট্টোপাধ্যায়, তাহলে তিনি যদি বাইরে বেরোন এবং অর্পিতা মুখার্জি যদি বাইরে বেরোন, তাহলে কিন্তু সেক্ষেত্রে তারা কিন্তু ডেটা এভিডেন্স ট্যাম্পার্ড করতে পারেন, তারা সাক্ষীদেরকে ভয় দেখাতে পারেন, কারণ তারা শাসক দলের ছত্রছায়ায় রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় শাসক দলের ছত্রছায়ায় থাকা একজন ব্যক্তি এবং সেই ব্যক্তি যিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রিত্বের দায়িত্ব সামলেছেন, অর্থাৎ তার প্রভাব
প্রতিপত্তি কতটা বেশি রয়েছে সেটাই কিন্তু ইডি আজকে কোর্টকে বুঝিয়েছে। শুধু কোর্টকে বোঝানোই নয়, কোর্টকে বোঝানোর পাশাপাশি কিন্তু আরও একটি বিষয় ইডি জানিয়েছে যে এদের প্রত্যেককে যদি এরা জুডিশিয়াল কাস্টাডিতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এদেরকে ইন্টারোগেশন করা সহজ হবে, কারণ যে একদমই বলতে যাচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি যদি এখন বেল পান তাহলে তদন্ত ট্যাম্পারিং হতে পারে, অর্থাৎ তদন্ত প্রভাবিত হতে পারে, এমনটাই মনে করছেন ইডি আধিকারিকেরা। এই খবরে অবশ্যই আমাদের নজর থাকবে। নিচ্ছে একটা ছোট্ট বিরতি, বিরতির পর আরো বিগ ব্রেকিং নিয়ে ফিরে আসছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নজর রাখতে হচ্ছে দিল্লির দিকে। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যান। আজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা ছিল এবং সেই বৈঠক 40 মিনিট ধরে হয়। 40 মিনিট ধরে দুজনের সঙ্গে কথা হয়। নয়াদিল্লি থেকে সরাসরি রয়েছেন ঈশান দেব। ঈশান দেব, এই মুহূর্তে কি তথ্য উঠে আসছে, কি ইকুয়েশন উঠে আসছে, বিরোধীরা কি বলছেন এবং এই 40 মিনিট কি আলোচনা হয়েছে, সূত্র কি বলছে? দেখো সন্তু, একেবারেই তাই। 40 মিনিট নয়, তারও বরং কিছুটা বেশি। তার কারণ 4:09 বিকেল 4:09 নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বাংলো থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় বেরিয়েছিল এবং এখান থেকে সরাসরি কনভয় যায় প্রধানমন্ত্রীর বাসভবন লোক কল্যাণ মার্গে। এবং তারপরে 5:20 নাগাদ, প্রায় 5:20-22 নাগাদ আমাদের কাছে খবর আসে যে তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ছেড়ে বেরিয়েছেন এবং সরাসরি রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছেন। অর্থাৎ এই প্রায় 40 মিনিটেরও বেশি, সম্ভবত প্রায় 1 ঘন্টা তিনি প্রধানমন্ত্রীর বাসভবনে ছিলেন। এবং যেমনটা আমরা জানতে পারছি এখনও পর্যন্ত যে রাজ্যের যা দাবি দেওয়া রয়েছে, যা বকেয়া অর্থ রয়েছে, সেই বিষয়ে মূলত প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনেক দিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে রাজ্য সরকারের যা যা প্রাপ্য, এমন প্রায় 97,000 কোটি টাকা রাজ্য সরকারের বাকি রয়েছে। অর্থাৎ কেন্দ্রকে এই টাকা অবিলম্বে রাজ্যকে দিতে হবে। সেই টাকা কিছুতেই কেন্দ্র ছাড়ছে না, এই অভিযোগ দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। শুধু তাই নয়, জিএসটি বাবদও তার বেশ কিছু পাওনা রয়েছে। সেই বিষয়ের সেই সংক্রান্ত ফাইলও তিনি প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন বলে আমরা জানতে পারছি। শুধু তাই নয়, সম্প্রতি পশ্চিমবঙ্গে আরও একটি বিতর্ক দানা বেঁধেছে সন্তু। সেই বিতর্কটি হলো বিভিন্ন প্রকল্পের নাম পরিবর্তন সংক্রান্ত বিকল্প। অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা কেন বাংলা আবাস যোজনা হয়ে যাচ্ছে, কেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলা সড়ক যোজনা হয়ে যাচ্ছে, এই রকম নাম পরিবর্তন নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্ব অভিযোগ তুলেছিলেন। কেন্দ্রীয় সরকারের কাছে সেই অভিযোগ জমা পড়ে। কেন্দ্রীয় দল দফায় দফায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় গ্রামে গ্রামান্তরে ঘুরে সার্ভে করে দেখে সত্যিই নাম পরিবর্তন হয়েছে কিনা, এবং নাম পরিবর্তন যদি করা হয় তাহলে কেন্দ্রীয় প্রকল্পের কোনো টাকা রাজ্য সরকার পাবে না, এমনটাও কিন্তু কেন্দ্রের তরফ থেকে একাধিক মন্ত্রী স্পষ্টভাবে জানান। আজকে আমরা খবর পাচ্ছি যে সেই বিষয় নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন যে যেহেতু কেন্দ্রীয় প্রকল্প বলে যেগুলিকে বলা হচ্ছে সেই প্রকল্পে রাজ্যকেও ম্যাচিং গ্র্যান্ট দিতে হয়, রাজ্যেরও যেহেতু অর্থ তাতে ইনভলভ থাকে, সেহেতু শুধুমাত্র কেন্দ্রের নামে বা প্রধানমন্ত্রীর নামে প্রকল্প না করে যদি বাংলা আবাস যোজনা বা বাংলা সড়ক যোজনা হয় তাহলে অসুবিধা কি, এই প্রশ্নও তোলা হয়েছে। তার কারণ মুখ্যমন্ত্রী বলতে চেয়েছেন যে তিনি তো মুখ্যমন্ত্রী আবাস যোজনা বা মুখ্যমন্ত্রী সড়ক যোজনা এরকম কিছু করেননি, তিনি বরং বাংলার নামে দিয়েছেন, যেহেতু বাংলার টাকাও তাতে ইনভলভ রয়েছে। সুতরাং নাম পরিবর্তন যদি হয়, যদি বাংলা নামকরণ করা হয় তাহলে প্রকল্পের টাকার আটকে দেওয়ার যৌক্তিকতা কোথায়, এই প্রশ্নও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সামনে রেখে এসেছেন, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রী কিছুক্ষণের মধ্যেই এখানে হয়তো এসে পৌঁছবেন, তার কারণ তিনি প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে সরাসরি চলে গিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ সেরে তিনি এখানেই আসবেন। তুমি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু প্রেস মিটের জন্য সমস্ত ব্যবস্থাপনা একদম। এবং সেই সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেন কিনা সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। ঈশান, আপাতত তোমায় ধন্যবাদ।